বাঙালি মুসলমানদেরকে মারাত্মকভাবে হেয় প্রতিপন্ন করা হতো এবং ডাকা হতো বাঙালি না তোরা, বাঙালি না তোরা বাঙাল, বাঙাল বাঙাল বাঙাল। এই যে আমাদের একটা কথা চালু হলো না, বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে, মানে পূর্ব বাংলা থেকে মানুষ অনেক কষ্ট করে, ওখানে কলকাতায় ছিল হাইকোর্ট, ওখানে যেত, বিভিন্ন দালালরা পেত, দালালরা পেয়ে এদিক সেদিক দেখায় মানে টাকা পয়সাগুলো লুট করে একটা পরিস্থিতিতে ফেলে দিত। এই জন্য কিছু বিষয়ে রেফারেন্ডাম গণভোটের বিষয়টা জাতীয় নাগরিক পরিষদ থেকে উঠে এসছে যে কিছু বিষয়ে জনগণের কী চাচ্ছে জনগণ থেকে আমরা সরাসরি চাইতে পারি, এবং সামনে কিছু বিষয় যদি আমরা সেটা চাই, এবং যেহেতু এখন ফেসিবাদ নেই, তবে কেবলমাত্র ফেসিবাদের ছায়া দোসররা আছে, তারা একটু সাইকোলজিক্যালি আমাদের কী করবে, তারপরে বাংলাদেশের মানুষকে পারবে না। আমার মনে হয় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি রেফারেন্ডাম হয়, গণভোট হয়, মানুষ মুক্তভাবে সোৎসাহে ভোট দিয়ে তাদের সঠিক অভিপ্রায়টা ব্যক্ত করবেন। তো আপনারা যেভাবে তাদের অভিপ্রায়টা একটা সরাসরি না বলে একটা কনসেপ্ট আকারে দিচ্ছেন, এবং আমি মনে করি এগুলোকে জনগণের মাঝে একটু আজকে যেভাবে শুরু করলেন একটা প্রচার, জনগণকে চিন্তা করার, জোর করে না খাওয়াই ভারতীয় দালালদের মতো জনগণকে একটা উন্মুক্ত চিন্তা করার সুযোগ যদি সব জায়গায় আপনার আলোচনা ছড়িয়ে দেন, তাহলে একটা দেখবেন যে একটা কনসেনসাস গড়ে উঠতেছে। তো আমার একটা জিনিস খুব ভালো লাগলো, উইল অফ দ্য পিপল বলতে গিয়ে আমি একটু পিছন থেকে আপনাদের আপত্তি আছে, সময় যদিও কম বিঘ্ন আছে। উইল অফ দ্য পিপল আনতে গিয়ে ওনারা যে জিনিসটা 1947 এনেছেন, আমি যতটা সেমিনারে যাই, যতটা আলোচনা সভায় যাই, আমি আমাদের জাতীয় পরিচয় যদি পিছের থেকেও না ধরি, 1757 বা 1857 থেকে যদি না ধরি, আমি সবসময়ই 47 নিয়ে আমার বক্তব্য শুরু করি। আজকে একটা অনুষ্ঠান পেলাম যেখানে আমি ছাড়া একটা গ্রুপ অফ স্কলার্স থেকে 47-এর চেতনাটা কী ছিল সেটা তুলে ধরা হয়েছে। তো এই জন্য আমি একটু এলাবোরেট করব, ব্যারিস্টার ফেরদৌস অথবা জাতীয় নাগরিক পরিষদ যেখানে জিনিসটা টাচ করেছে সেখানে আমার এলাবোরেট করতেই হবে। এই জন্যে আমি এটা নিয়ে অনেক পড়াশোনা করেছি, অনেক চিন্তা করেছি, এবং আমার বাবা কেন্দ্রীয় ভাষা সৈনিক, সাবেক রাষ্ট্রদূত অ্যাডভোকেট মোহাম্মদ ফয়েজ বেকার্স হোস্টেলে ছিলেন, 43-44 থেকে শুরু করে 49 পর্যন্ত উনি ওখানে ছিলেন, পরে সোহরাওয়ার্দী সাহেবের সাথে 49 সালে এসছেন। বঙ্গবন্ধু থেকে অথবা শেখ মুজিব থেকে অথবা স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচার তিনি সেই সময় বেকার্স হোস্টেলে ছিলেন এবং সোহরাওয়ার্দীর ডানহাত ছিলেন। ওই সময় থেকে রায়ট আমার বাবা জ্যাঠা দেখে এসছে। তো আমার বাবা জ্যাঠার যে অনুভূতিটা ছিল সে সময়, সেটা তো ভুল হতে পারে না। আমার বাবা জ্যাঠা এবং তাদের আত্মীয়দের আপনজনদের একটাই অনুভূতি ছিল, সেটা হচ্ছে 1757-এর বেইমানি, 1857-এর বেইমানি এবং তৎপরবর্তী ধর্মনিরপেক্ষতার নামে মুসলিমদেরকে বঞ্চিত করা, শোষণ করার যে প্রক্রিয়া ভারতবর্ষে চলে এসেছিল, সেটার বিরুদ্ধে যখন মুসলিমরা বলল যে না, আর হতে পারে না, আমরা ওদের সাথে একসাথে থাকতে পারবো না, যতই বড় কথা বলি, তত্ত্ব কথা বলি, আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, তখন পাকিস্তান সৃষ্টির কথাটা আসলো। এবার আসি আমরা কীভাবে রিলেটেড, আমার বাপ চাচারা কীভাবে রিলেটেড, জ্যাঠারা কীভাবে রিলেটেড। সেটা হচ্ছে আপনারা একটু পড়াশোনা করলে দেখবেন, ওই সময় বাঙালি মুসলমানদেরকে কলকাতা ভিত্তিক বুদ্ধিজীবীরা এবং কংগ্রেস বলেন, যারাই বলেন গণতন্ত্রের কথা বলে, তারা কিন্তু একটু নাকশিটকে চলত সাধারণ লেভেলে। নেহরুদের লেভেলের নেতারা তো একটু ভদ্র চৌকস ছিলেন, ব্রিটিশদের মতো হিপোক্রেট ছিলেন, মুখোশধারী ছিলেন, এবং মিড লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেলে বাঙালি মুসলমানদেরকে মারাত্মকভাবে হেয় প্রতিপন্ন করা হতো এবং ডাকা হতো বাঙালি না তোরা, বাঙালি না তোরা বাঙাল, বাঙাল বাঙাল বাঙাল। এই যে আমাদের একটা কথা চালু হলো না, বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে, মানে
পূর্ব বাংলা থেকে মানুষ অনেক কষ্ট করে, ওখানে কলকাতায় ছিল হাইকোর্ট, ওখানে যেত, বিভিন্ন দালালরা পেত, দালালরা পেয়ে এদিক সেদিক দেখায় মানে টাকা পয়সাগুলো লুট করে একটা পরিস্থিতিতে ফেলে দিত যে কোনো দালালরা। তো এই জন্য বলতো যে বাঙালকে হাইকোর্ট দেখানো হচ্ছে, মানে তা আসল বিচারের ব্যবস্থা দেখানো হচ্ছে না, বাঙালকে হাইকোর্ট দেখানো হচ্ছে। মানে এই পূর্ব বাংলার মানুষটা ছিল তাদের এক্সপ্লয়েটের একটা বস্তু, তাদের দ্বারা প্রতারিত হওয়ার একটা বস্তু। এরকম একটা ফ্রেজ দিয়ে উদাহরণ দিলাম, বাঙালকে হাইকোর্ট দেখানো কিন্তু ভাইয়া ওখান থেকে আসছে, বাঙালকে, বাঙালিকে না, বাঙালকে। এই বাঙালিরা বলল, আরে আমরা বাঙালি না, তাহলে আমরা কি? আমরা মুসলমান বলি কি আমরা বাঙালি না? ঠিক আছে, ওইখান থেকে বাঙালি মুসলমানরা বলল বেঙ্গল will be part of Pakistan because Bengal has the majority and clear majority of Muslims. So the whole Bengal, কলকাতা সহ নিয়ে আপনার আসাম টাসাম সব কিছু নিয়েই পাকিস্তানের অংশ হবে, সেটা একটা চক্রান্ত করে হতে দিল না। কিন্তু সামহাও যাদেরকে বাঙাল বলা হতো, বাঙালি বলা হতো না, তো তারা বললো যে না, আমি মুসলমান হলো তো আমি বাঙালি। আবার যখন 47-এ পাকিস্তান আমরা পেয়ে গেলাম, একটা পর্যায়ে দেখা গেল আমার মুসলমানিত্ব ওদের জন্য এনাফ না, তখন আবার এই বাঙালি মুসলমানদের মধ্যে বাঙালিত্ব আবার এক জেগে উঠলো। কী রে বাবা, আমি মুসলমান, সে মুসলমান, আমি বাঙালি হিসেবে বলছে তুমি হিন্দু মার্কা মুসলমান, বাঙালি মুসলমানকে বলছে হিন্দু মার্কা মুসলমান, তোমরা এইসব কবিতা পড়তে পারবে না, এইসব লিখতে পারবে না। যেটা হয় বেশি চাপলে তিতা বের হয়। ঠিক আছে, বাঙালি মুসলমানদের একটা সাংস্কৃতিক হয়তো অ্যাডজাস্টমেন্ট দরকার ছিল, সেটা তো চাপিয়ে দেওয়া যায় না। এরপর আসলে অর্থনৈতিক বৈষম্য, ঠিক যেটা পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষের হিন্দুত্ববাদীরা যেটা কংগ্রেসের মুখোশ পরে, অন্যান্য দলের গণতান্ত্রিক মুখোশ পরে যেটা মুসলমানদের উপর চালানো ছিল, সেটা পাকিস্তানের ইসলামিক সেন্টিমেন্টটা ইউজ করে, দুর্বলতা ইউজ করে বাঙালি মুসলমানদের উপর চাপানো। এই দেশটা মূলত বাঙালি মুসলমানের দেশ। এবং ইসলাম যেহেতু প্রাধান্য দেয় যে যেখানে মুসলমানরা সংখ্যাধিক্য থাকবে, সুবিধাজনক অবস্থানে থাকবে, সেখানে তারা সকল ধর্মের মানুষের ধর্ম পালন, তাদের ধর্মীয় রীতিনীতি পালন এই মুসলমানরা নিশ্চিত করবে। এবং সেটা পৃথিবীতে অনেক 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 উদাহরণ আছে। কুল আইয়ুল কাফিরুন, সূরা কাফিরুন স্পষ্ট, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তুমি তোমারটা পালন করো, আমি আমারটা পালন করব। সেটা করতে গিয়ে আমাদের ৭১-এর স্বাধীনতার পরে কি হলো, ওখানে এসে আবার জাতীয় নাগরিক পরিষদের পক্ষ থেকে ব্যারিস্টার ফেরদৌস সাহেব ৭১-এর যে স্পিরিটটা কী ছিল সেটা আনার চেষ্টা করছে। তার আমি ওখানে একটু ব্যাখ্যা করি। আমি সংবিধান সংশোধনের দিকে বেশি যাব না, আপনার যদি কেউ প্রশ্ন করেন ওই জায়গাটা কীভাবে সংশোধন করা হবে সেটা আমি তখন আনসার দিব। আমি কনসেপ্টে থাকতে চাই। ৭১-এ ৬ দফা স্বাধীনতার কথা ভাসানী সাহেব বলে আসতেছিলেন, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম তফাত উনি বললেন। কিন্তু সাংগঠনিকভাবে যেহেতু শেখ মুজিব সাহেব আওয়ামী লীগকে নিয়ে একটু এগিয়েছিলেন, এবং এই আওয়ামী লীগ না ছিল ধর্মভিত্তিক আদর্শিক, না ছিল সাম্যবাদী মানুষের অধিকার ভিত্তিক আদর্শিক, ইসলামিকও না, মানুষের সাম্যও চিন্তা করে না, তারা ছিল পাকিস্তানি পুঁজিপতি শাসক গোষ্ঠী যে শোষণ চিন্তা, সেখানে ছিল বাঙালি আমরা নেতা হব, বাঙালি শাসন করব, এবং পশ্চিমা, আমি পাকিস্তানি বলবো না, পাকিস্তান তো সবাই ছিলাম তখন, পশ্চিমাদের গদিগুলো আমরা বসবো। সুপ্ত ইচ্ছা ছিল, কারণ পরে এটা প্রকাশ পেয়েছে যে আমার বাঙালিকে আমি চুষে খাবো। স্বাধীনতার পর আমরা তাই দেখলাম। পশ্চিমারা যে শাসন করেছিল সেটা কোনো পরিবর্তন হয়েছে? ওরা 22 পরিবার ছিল, এখানে হয় 220 পরিবার হয়েছে। এই 220 পরিবার থেকে এখন 2200 পরিবার আজ পর্যন্ত আমাদেরকে শোষণ করে যাচ্ছে। না ইসলামিক ভ্যালুর সাম্যবাদিতা, না সোশ্যালিস্ট ভ্যালুর সাম্যবাদিতা, সমবন্টন এখানে চলছে। এবং আমি মনে করি এই জন্যই এই 24-এর উত্থান
যেহেতু শোষণ জুলুম চরমে যেতে 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 একটা অসহ্য পর্যায়ে চলে গেছিল, যদিও বিএনপির মতো বা তাদের ঐক্যজোটের মতো অনেকগুলো দল আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, নিষ্পাসিত হয়েছে, জামাত ইসলামী সহ, হেফাজত ইসলামী সহ। কারণ হেফাজত ইসলামের কর্মকাণ্ডের সাথে আমি সরাসরি জড়িত ছিলাম, আমি দেখেছি তাদের বলিদানটা কী, আত্মদানটা কী। আমাদের হুজুরকে আমি ফটিকছড়ির সন্তান, বাবুনগর আমার গ্রামের পাশেই। তো সুতরাং বাবুনগরী সাহেবকে যখন গ্রেপ্তার করা হলো, আমি একজন সাবেক বিচারপতি হওয়া সত্ত্বেও আমি গারদখানায় গেছি এবং উনি আমার হাত ধরে ধরে ম্যাজিস্ট্রেটের সামনে গেছে। আমার নেতৃত্বে কয়েকশো অ্যাডভোকেটের মিছিল হয়েছে ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে। তো ওনাদের যে আত্মত্যাগ, আমি একটা উদাহরণ বলি, হুজুরের সেদিন যে সাহস আমি দেখেছি, তো কি কারা জিজ্ঞেস করছে, ওদিকে ওনার বিচার চলছে আর ডজনে ডজনে অ্যাডভোকেট এসে এসে হুজুর আমাকে একটু দোয়া করে দেন, গ্রিলের ফাঁক দিয়ে আঙ্গুল বের করে করে উনি বাধ্য হয়েছেন সবার মাথায় যারাই আসছে হাত দেওয়ার জন্য, কেউ হ্যান্ডশেক করে হাত দিয়েছে। তো উনি বললেন যে আমার মা এখনও বেঁচে আছে, আমার মা বলছে বেটা তুমি ভয় করবে না, তুমি আল্লাহর পথে বের হইছো, তুমি আল্লাহর পথে বের হইছো, মানুষের মোমেনদেরকে রক্ষা করার জন্য এবং নেতৃত্বের জন্য বের হইছো, আমি তোমাকে দোয়া করতেছি, আমি কোনো চিন্তা করতেছি না, আমাকে নিয়ে তুমি চিন্তা করবে না। এটাই তো উইল অফ দ্য পিপল। এই দেশের একজন মায়ের অনুভূতি এটাই। আপনি এটাকে কীভাবে পাশ কাটাবেন? আমি বলছি না যে সংবিধান যে লিখেছে, আমি একটু বের করি, বলছে যে রাষ্ট্রধর্ম হবে ইসলাম। আমি একজন লিগ্যাল স্কলার হিসেবে আমি এখানে দ্বিমত পোষণ, অথবা আমি একজন লিবারেল ডেমোক্রেট হিসাবে আমি এখানে দ্বিমত পোষণ করতে পারি আপনাদের কাছে ক্ষমা চেয়ে, যে এটা ছিল একটা রাজনৈতিক উদ্দেশ্যে, এটা ইনক্লুশন। একটা দেশের তো ধর্ম থাকতে হয় না, ধর্ম মানুষের। রাষ্ট্রধর্ম ইসলাম, এটা থাকলেও কি না থাকলেও কি, বরঞ্চ সেটাতে ইসলামের উপর একটা চাপ আসে, ইসলামের সূরা কাফিরুনের উপর একটা চাপ আসে, কোরআনিক চিন্তাভাবনা, রসুলের সুন্নতের উপর একটা চাপ আসে। যখন একটা দেশকে বলা হয় মানুষ হবে ইসলাম, পুরো দুনিয়ার মানুষ ইসলাম গ্রহণ করে আল্লাহ, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন, একটা দেশের হওয়ার দরকার নেই। কিন্তু আপনারা যে প্রস্তাবটা দিয়েছেন যে রাষ্ট্রের গাইডিং প্রিন্সিপাল ভ্যালুস প্রায়োরিটাইজ পাবে ইসলামিক ভ্যালুস, এবং সংবিধানে লেখা থাকতে পারে যেহেতু ঐতিহাসিকভাবে ব্যাপক সংখ্যাগুরু মানুষের, মুসলিম মানুষের এই দেশ, সুতরাং এ দেশের সকল কর্মকাণ্ডে, জাতীয় কর্মকাণ্ডে ইসলামী মূল্যবোধ প্রাধান্য পাবে।